নমস্কার, আমি মানস। আপনারা দেখছেন প্রথম ভোটার প্রথম সিদ্ধান্ত। অসমের নির্বাচনে এবার একটা বড় ফ্যাক্টর কিন্তু ফার্স্ট টাইম ভোটাররা। 2019-এর পর জন্ম নেওয়া রাজনৈতিক সত্যতা, সোশ্যাল মিডিয়ার প্রভাব আর বাস্তব জীবনের সমস্যা সব কিছু মিলিয়ে নতুন প্রজন্ম আজ অনেক বেশি প্রশ্ন করছে। আজ আমরা জানি গুয়াহাটিতে অমিত শাহের একটা বিশাল রোড শো হয়েছে। হাজার হাজার ভোটাররা ওই রোড শোতে অংশগ্রহণ করেছে। এবার নতুন প্রজন্মের যে ভোটাররা আছে তাদের একটা প্রশ্ন বা আমাদেরও একটা প্রশ্ন যে ওরা কি এবার নতুন প্রজন্মের ভোটাররা ইস্যু দেখে ভোট দেবে, নাকি আবেগে ভোট দেবে, নাকি ইমোশনে দেবে, ডেভেলপমেন্ট না আইডেন্টিটির পলিটিক্স। আমরা আজ শুনবো সেই প্রথমবার যারা ভোট দিতে এসছে সেই তরুণদের কথা, কারণ তাদের ভোটেই কিন্তু লুকিয়ে আছে আগামী অসমের ভবিষ্যৎ। তো আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বরিষ্ঠ সাংবাদিক নব ঠাকুরিয়া, নমস্কার। রয়েছেন সারা অসম দাবা সংস্থার সাধারণ সম্পাদক রাজীব ধর। রাজীবের আরও একটা পরিচয় আছে, সে জালুকবাড়ি মণ্ডল বিজেপির এক্সিকিউটিভ মেম্বার। আর আমাদের সঙ্গে থাকবেন তিনসুকিয়াতে রয়েছে আমাদের প্রতিনিধি অভিজিৎ বিশ্বাস, যার সঙ্গে রয়েছে বেশ কয়েকজন প্রথম ভোটার। তো আমরা প্রথমে নবদার কাছে যাচ্ছি। নবদাকে প্রশ্ন করে আমি তিনসুকিয়াতে চলে যাব অভিজিতের কাছে। নবদা, আপনার একটা প্রশ্ন রয়েছে, এই যে প্রথম ভোটার যারা প্রথম ভোট দেবে তাদের যে একটা মানসিকতা থাকবে, মানে তারা যেহেতু নতুন ভোটার, তারা কিন্তু আগামী দিনের অসমের ভবিষ্যৎ গড়বে। তো এই যে ডেমোক্রেসি, গণতন্ত্রের যে এই যে বৃহৎ উৎসব, একটা বোধহয় পৃথিবীর সবচেয়ে বড় উৎসব, সেই উৎসবে প্রথম ভোটাররা ভোট দেবে, এটার সিগনিফিকেন্সটা কি? অনেক সময় যখন একদম নতুন ছেলে বা মেয়ে 18 ইয়ার্স ক্রস করে উনি ভোটাধিকার পায়, তো ভারতের লার্জেস্ট ডেমোক্রেসি অন দ্য গ্লোব, লার্জেস্ট ডেমোক্রেটিক ফেস্টিভ্যাল ইন দ্য ওয়ার্ল্ড, তো সেখানে উনি পার্টিসিপেট, আমার ছেলেও এই প্রথমবার ভোট দেবেন, তো ওনারা যেন অত্যুচ্ছাহ, মানে পার্টিকে দেবে কেন দেবে, উনি কি চায়, উনি নিজে পলিটিক্স করবে না করবে, এই নিয়ে অনেক কিছু আলোচনা, সেটা ভালো হয়। এটা তো মনে রাখতে হয় কি আমার যে ছেলে, এই প্রজন্ম কিন্তু মোটামুটি জন্ম হয়ে ইন্টারনেট দেখেছে। আর কোভিডের সময় যে ওয়ার্ক ফ্রম হোম বা অনলাইন স্কুল, তার জন্য উনি একটু অনেক খবর উনি পেয়েছে। আর একটা তো মনে হয় কি আগে আমি আসামের কথা, ইন্ডিয়ার কথা, মোটামুটি আমি সেখানে ব্যস্ত ছিলাম। উনি এখন ওয়ার্ল্ডের কথা বলে, প্ল্যানেটের কথা বলে, ওয়ার্ল্ড পলিটিক্সের কথা বলে। তো তাই নিয়ে আপনি যা বলছেন যে উনি পার্টি আর অন্যান্য ইস্যু নিয়ে সব কিছু মিশিয়ে, আর আমার থেকে একটু বেশি সেন্সিটিভ, বেশি ইন্টেলিজেন্ট, বেশি আর্টিকুলেট। তো নতুন প্রজন্মের ভোটের জন্য আমি আশা করি ওরা ডেফিনেটলি, আমি আশা করবো যে পরবর্তী যে প্রজন্ম, এই প্রজন্ম উনি পার্টিসিপেট করবে পিসফুলি, ইনক্লুসিভ ওয়েট। আর আমি দেখব ওনার কাছে আমার দেশটা কত নিরাপদ, কত সমৃদ্ধিশালী, কত প্রোগ্রেসিভ হবে, আমার এত প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আমার কাছে যে তথ্যটা রয়েছে সেটা হলো অসমে প্রথম ভোটারের সংখ্যা কিন্তু 6,28,093 জন। তার মধ্যে যাদের বয়স আর কি 18 থেকে 19 হয়েছে, এবং এই যে ফার্স্ট টাইম ভোটার আছে তাদের মধ্যে 3,50,434 জন পুরুষ এবং 2,77,650 জন মহিলা। এবার আমি চলে যেতে চাইছি তিনসুকিয়াতে আমাদের প্রতিনিধি অভিজিৎ রয়েছে। অভিজিতের সঙ্গে বেশ কয়েকজন প্রথম ভোটার রয়েছে। অভিজিৎ, তোমার সঙ্গে বেশ কয়েকজন প্রথম ভোটার রয়েছে, তাদের কাছ থেকে আমরা জানতে চাইবো যে তারা কি ভাবছে এই মুহূর্তে, যেহেতু তাদের প্রথম একটা সিদ্ধান্ত নিতে চলেছে। তারা গণতন্ত্রের একটা বৃহৎ, মানে পৃথিবীর ভেতরে বৃহত্তম উৎসব, এটা গণতন্ত্রের উৎসব, সেখানে তাদের প্রথমবার তারা যোগ দেবে, তাদের মনের কথা আমরা জানতে চাইব। অভিজিৎ। নিশ্চিতভাবে মানুষ, দেখো, গণতন্ত্রের যে উৎসব এবং এই উৎসবে যোগদান দিতে চলছে এই যে যারা জেনজিরা রয়েছে, যারা এই নতুন প্রজন্মের যারা রয়েছে, আমার সামনে রয়েছে কয়েকজন, তারা সকলে যোগদান দিতে চলছে। এবং বিশেষ করে বলবো যে আজকের দিনে এই যে সকলে যারা 18 থেকে 19 বছরের যারা প্রথমবার যারা ভোট দিবে,
এবং তাদের যে অভিজ্ঞতা, তাদের অভিজ্ঞতা অনেকটাই বেশি। কেন কি এখন যারা জেনজিরা আছে তারা সকলে এক প্রকার সোশ্যাল মিডিয়ার সঙ্গে তারা যুক্ত রয়েছে, তারা দেশের খবর বিদেশের খবর প্রতিটা খবর তারা রাখে। এবং আমি মনীষকে বলবো যে সেই যে যারা রয়েছে তাদেরকে আমি দেখাতে এখানে, যে যারা রয়েছে সকলেই কিন্তু কলেজের ছাত্র ছাত্রী এবং সকলেই যে 18 থেকে 19 বছরের মধ্যে, এবং প্রথমবার তারা ভোট দিবে এবং এই গণতন্ত্রের এই উৎসবে তারা যোগদান করবে। আমি যদি সর্বপ্রথম আমি তোমার কাছে আসি, কি বলবে যে প্রথম ভোট দিতে চলছো, প্রথম ভোট দিবে, কেমন লাগছে? নমস্কার, আমি এবার ফার্স্ট টাইম ভোট দেব। আমার খুবই ভালো লাগছে যে এত বড় অপরচুনিটিটা এবার পাচ্ছি এত বছর পরে। তো আমি চাবো যে এবার আমাদের যা যা ব্যবস্থা চলছে ইন্ডিয়াতে, যা যা চলছে ওগুলো আরো বহুত ভালোভাবে হোক, যেরকম এডুকেশনের দিক থেকে বহুত উন্নতি হোক, আর মানে যত ম্যানেজমেন্ট যা যা চলছে সব ভালোভাবে যাতে আরো ঠিকভাবে যাক। নিশ্চিতভাবে মানুষ দেখো যে ছাত্রছাত্রী যখন এডুকেশনের যে কথা সেটি অবশ্যই আসবে, যে এডুকেশন শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের অনেক ধরনের প্রশ্ন বা তারা আরো উন্নতি তারা চায়। কি বলবো যে প্রথমবার ভোট দেবে, কেমন লাগছে, বা মনে কেমন, যে গণতন্ত্রের একটি উৎসবে তুমি সর্বপ্রথম তুমি যোগদান দিতে চলছো? আমরা খুবই আনন্দিত যে আমি এত বছর পর প্রথমবার আমি চান্স পেয়েছি ভোট দেওয়ার জন্য। তাছাড়া আমরা খুবই আনন্দিত। কি 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 চাই, যে নতুন নতুন যে সরকার গঠন হবে, কি কি আরো কি কি পরিবর্তন করতে হবে, কি তোমার মনের ইচ্ছা? আমাদের দেশের এডুকেশন বহুতই পিছনে, আমরা চাই যে এডুকেশনটা আমাদের ভালো হোক। আমাদের যেরকম সরকারি স্কুল, ওখানে ভালো বেঞ্চ নেই, ভালো এডুকেশন নেই, টিচার আছে কিন্তু তাছাড়া আমরা স্টুডেন্টরা এতটা নিশ্চিতভাবে মানে সরকারি স্কুল যেখানে মানে এডুকেশনের ব্যবস্থাটা আরো ভালো হওয়া ভালো। যায়। তুমি কি বলতে চাও? ভালো মানে যেরকম আমাদের ওদের ভাবে বলে যে টিচার্স আছে, কিন্তু ওরা মানে কেন জানি না একটু মানে মানে ল্যাক আছে, মানে ওরা ওদের নলেজ বহুত আছে, স্টিল ওরা মানে এরকম ভালো করে আমাদেরকে পড়াতে চায় না। আর আরো মানে যেরকম আমাদের ওয়াশরুম এগুলি মানে একটু মানে ব্যবস্থাপনা ব্যবস্থা এতটাও ভালো না। আর খালি এডুকেশন ভাবেই না, যেভাবে রাস্তাঘাট এগুলি মানে খুবই খারাপ, আসা যাওয়া এগুলি মানে বহুত মানে দিকদারি হয়। তো আমরা চাই যে নতুন যে গভর্নমেন্টটা হবে ওটাতে এগুলিতে যাতে একটু মানে বেশি ধ্যান দাও। খুব ভালো কথা। নিশ্চয়ই মানুষ যে তাদের কথাবার্তা শুনলে যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যে উন্নতির যে রাস্তা বা উন্নতির যে পথ, সেই জিনিসটি তারা চায় যে সকল দিক থেকে নতুন যে সরকারি আসুক না কেন সেই সরকার সেই দিক থেকে যারা তারা গুরুত্ব বেশি দিয়ে থাকে মানুষ। ধন্যবাদ অভিজিৎ তোমাকে। আমি আবার স্টুডিওতে চলে আসছি, এবার রাজীবের কাছে আমি যাচ্ছি। রাজীব, কি মনে হয়, তুমি তো এই ওদের মনের কথাগুলো জানলে, এই যে প্রথম ভোটার তাদের কিন্তু আবেগটা অন্যরকম, তাদের মানে তাদের চিন্তাধারাও কিন্তু অন্যরকম। মানে আমরা যে চিন্তা করি তাদের সে চিন্তাধারা থেকে তারা কিন্তু একটু এগিয়ে চিন্তা করে আগামীতে যাতে আরও ভালো কিছু পায়, সেই একটা ওদের ভেতরে আছে। যে এই যারা এখানে তিনসুকিয়াতেই যারা ছিল তাদের কথাতেও টের পেলাম, তারা এডুকেশন নিয়ে কথা বলছে। তো তোমার কি মনে হয়? না, অবশ্যই প্রথমে যে একটা উৎসব, এই উৎসবে তারা যোগদান করতে পারবে বা অংশগ্রহণ করবে, সেটা নিয়ে একটা বৃহৎ উৎসাহ মনে থাকে ছাত্রছাত্রীদের মনে। দ্বিতীয়ত, এই 18+ পর থেকেই একটা ছাত্র জীবনেরও যারা কলেজে যাবে, তারা কলেজের রাজনৈতিক বিষয়টা জ্ঞান অর্জন করে। বিভিন্ন ছাত্রছাত্রীরা রাজনৈতিক ডাইরেক্ট পার্টির সাথে না হলেও, যেরকম এবিভিপি হোক, এনএসইউ হোক, বা জাতীয় দলের কোনো ছাত্র সংগঠন হোক, আশু হোক, তাদের সাথে তারা যুক্ত হয়ে পড়ে। তো ওই সময়ে খুবই লার্নিং পিরিয়ড। শুনে অবশ্যই পড়াশোনার সাথে এডুকেশনের সিস্টেমের সাথে তারা জড়িত প্রত্যক্ষভাবে। তো সেই বিষয়ে খুবই ভালো বলে বা বুঝতে পারে কি কি কম আছে, আর ওই কমগুলোর উপরে তারা আওয়াজও রাখে ওই ছাত্র জীবনের সময়। আর এটা ঠিক নবদা বলেছেন ইতিমধ্যে যে তারাই ভবিষ্যৎ ভারতবর্ষের বা আসামের। এই নতুন ভোটাররাই ভবিষ্যৎ দিনে তারা জ্ঞান অর্জন করবে, তারা নিজের দৃষ্টি দিয়ে দেশকে কিভাবে আগাতে হয়, প্রত্যেকের নিজের কন্ট্রিবিউশন থাকবে, সেই রূপে তারা এগিয়ে নেবে। নতুন ভোটারদের মধ্যে একটা জিনিস খুবই কমন ফ্যাক্টর থাকবে, যে তারা কোনো দল হিসাবে ভোট দেবে না। যেহেতু তারা নতুনভাবে আসে, তারা বিবেচনা করবে, ডেভেলপমেন্ট ইস্যুতে তারা চিন্তা করবে, আর ওই অঞ্চলের যে প্রার্থী থাকবে ওই প্রার্থীর কতটুকু ক্যাপাসিটি আছে ডেভেলপগুলো পুরো করার জন্য, সেটার উপর বিশ্বাস রাখে তারা।
হ্যাঁ, এইবার আমি নবদার কাছে যাচ্ছি। নবদা, কি বলবেন আপনি এই ব্যাপারে? হ্যাঁ, মানে উনি তো ভালো বলছে, এই যে মেয়ে যে বলছে যে ওয়াশরুমের সুবিধা, হ্যাঁ, washroom সেটা এর অনেক সমস্যা গ্রামে, মানে প্রত্যন্ত অঞ্চলে হ্যাঁ কিন্তু ছেলেরা এগুলো তো দেখা যায়। ঠিকঠাক, মানে কিন্তু আমার সেখানে একটু একটু অ্যাওয়ারনেস তো কম। তো স্কুলের যে অথরিটি গভর্নমেন্ট আসাম, সেটা একটু মনে নিতে হয়। অনেক এনজিও কিছু কাজ করছে, লোকাল যে গ্রামের লোক উনিও কাজ করছে, যে ছেলে আর মেয়েদের জন্য ওয়াশরুম, আর অনেক বেমার টেমারের কারণে কিন্তু এই ওয়াশরুমে হয়। আর স্কুল ড্রপ আউটের অন্যতম কারণ এই ওয়াশরুম। তো ছেলেদের আর মেয়েদের জন্য সেটা জরুরি। আর ওনাকে একটু ডেভেলপ এডুকেশনের কথা বলছে মেয়ে, তো ডেভেলপ ইন দ্য সেন্স উনি যাতে এখান থেকে শিক্ষিত হয়ে দেশ বিদেশ যে কোনো প্রতিষ্ঠানে যেতে পারে, উচ্চ শিক্ষা নিতে পারে, তারপরে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে। আমার তো মনে হয় যে ভারতের এখন ছেলে বা মেয়ে গোটি সমগ্র পৃথিবীতে উনি রাজ করছেন। তো ভারতের যে ভারতীয় মূলের যে ব্যক্তি এখন আমি মোটামুটি পৃথিবী দমন করছে বা শাসন করছে, আশা করি সবাই এই দেশের জন্য, এই জাতির জন্য, এই সংস্কৃতির জন্য কাজ করবে। আর পুরামাত্রায় ভারতবর্ষ একটা বিশ্বমিত্র, বিশ্বগুরু যদি হলে একটা সমস্যা, তখন বিশ্বমিত্র হতে আমার কোনো সমস্যা হতে না, আমি বিশ্বমিত্রই থাকবো। আর এই নতুন প্রজন্মের নিশ্চয় সহযোগ আমি আশা করবো, বাঞ্ছা করবো। আমি অভিজিতের কাছে আবার চলে যেতে চাইছি। অভিজিৎ, আমার একটা প্রশ্ন রয়েছে, যারা তোমার সঙ্গে রয়েছেন প্রথম ভোটার, তাদেরকে আমার একটা প্রশ্ন, যে চাকরি, শিক্ষা, পরিচয়, কোনটাতে তারা ভরসা করছে? সোশ্যাল মিডিয়ার প্রভাব না বাস্তব ইস্যু? চাকরি, শিক্ষা বা পরিচয়, সেই তিনটে জিনিসের ভিতর কোন জিনিসটা সর্বোত্তম? আমার জন্য তো পরিচয়টাই সবচেয়ে বেশি, মানে আমি প্রায়োরিটি দিব। যদি আমি নিজেকে ভালো করে আইডেন্টিটি বানাতে পারি, তারপরে গিয়েই সবকিছু মানে আসে। এর জন্য আমার জন্য আইডেন্টিটিটাই ফার্স্ট। মিনস পরিচয় হলে গিয়ে আমার চাকরি এবং শিক্ষা, সেই জিনিসটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। হ্যাঁ, নিশ্চয়ভাবে চাকরি, শিক্ষা, পরিচয় কোনটা? পরিচয়। পরিচয়। কেন কি যদি আমার পরিচয় ভালো থাকে, আমি অপরচুনিটিস বেশি পাই। তুমি কি বলবো, চাকরি, শিক্ষা, পরিচয়? অবভিয়াসলি পরিচয়টা, কারণ মানুষের মানে একটা ভালো মানুষ আগে হতে লাগে, তারপরে মানে মানুষের শিক্ষাগত কোনখানে চাকরি করে ওটা দেখতে আমি হবে। But first, তার আমার মানে একটা মানে ভালো মানুষ। প্রডিউসারকে আমি একটা শর্ট দেখাতে বলবো। শ্রীভূমি থেকে আমাদের শর্ট আছে, যেখানে প্রথম ভোটাররা আমাদের প্রতিনিধি অসীম দেবের সঙ্গে কথা বলেছে। একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে অভিজিতের সঙ্গে, তো আমি প্রডিউসারকে অনুরোধ করছি শ্রীভূমির সেই শর্টটা দেখাতে। তো আপনি কি ধরনের, যেহেতু আপনি আপনি কি প্রথম ভোটার, প্রথম ভোটার আমি, কি ধরনের প্রার্থী পছন্দ করেন আপনারা? আমরা প্রার্থীতা মানে আমরা এমন চুজ করব যারা আমাদের ডিস্ট্রিক্টের জন্য, আমাদের স্টুডেন্টের জন্য বা আমাদের মানে আসাম রাজ্যের জন্য মানে অতীতেও কাজ করেছেন, মানে প্রেজেন্টে মানে কাজ করেছেন এবং আমাদের মানে ফিউচারে মানে কাজ করে যাবেন। আমাদের এমন প্রার্থী লাগে যা আমাদের জন্য অপরচুনিটিস মানে ক্রিয়েট করবেন, যারা যাতে আমাদের মানে আমাদের স্টুডেন্টের ডেভেলপমেন্ট হয়, আমাদের ডিস্ট্রিক্টে, আমাদের মানে পুরো স্টেটের মানে ডেভেলপমেন্ট হয়, এরকম প্রার্থী আমাদের দরকার। এডিটর কলেজ ম্যাগাজিন, করিমগঞ্জ কলেজে। আমি এবিবি থেকে নির্বাচিত একজন ইউনিয়ন মেম্বার। আমি বলতে চাই যে আমরা এমন সরকার চাই যারা সব স্তরের মানুষের জন্য ভাবে, চিন্তা করে, মহিলাদের থেকে শুরু করে, ব্যবসায়ীদের থেকে শুরু করে, এমপ্লয়ীদের শুরু করে, ছাত্রদের পর্যন্ত। এখন আমি দেখতে পাচ্ছি যে বর্তমানে যে নমস্কার, আমার নাম দেবজ্যোতি পাল, আমি করিমগঞ্জ কলেজের একজন ছাত্র। যেহেতু এটা আমার প্রথম ভোট দেবো আমি এবার, আমি অনেক এক্সাইটেড আছি যে এবার প্রথম যাব, গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবো, ইভিএম মেশিন দেখবো, অনেক এক্সাইটমেন্ট আছে মনের মধ্যে। আর প্রার্থীর কথা বলতে গেলে আমরা এমন প্রার্থীকে ভোট দিতে চাই, মানে ভোট দেব যে প্রার্থী আমাদের জন্য কাজ করেছে, কোনো মানে নির্বাচিত হওয়ার আগেও কাজ করেছে বা নির্বাচিত হয়েও কাজ করবে, এরকম প্রার্থীকে আমরা ভোট দেব। আর এরকম সরকার আমরা গঠন করব যে সরকারে আমাদের জন্য কাম করে, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে। আমাদের ছাত্র, আজকে আমি ছাত্র, আমি যাতে ফিউচারে অপরচুনিটিস পাই, এটার জন্য আমি আজকে মানে যে প্রার্থী হবে আমি ওনার কাছে ওইটা আশা করব যে আমাদের ফিউচারের মানে যে অপরচুনিটিস থাকবে সেটা উনি তুলে, যেই বিধায়ক নির্বাচিত হন উনি তুলে ধরবেন। এটাই আমার, এরকম প্রার্থী চাইছি যে প্রার্থী আমাদের জন্য কাজ করতে পারে, ডেভেলপমেন্ট করতে পারে আর আমাদের জীবন উজ্জ্বল করে তুলতে পারে। আমরা চাইবো যে কি ডেভেলপমেন্টের দিকে পুরো একদম কাম ভালো মতন করতে পারে, যেটা ওটাকেই আমরা ভোট দেওয়ার চেষ্টা করব, আমরা ভোট দেবো। ভোটার যে আমি উত্তর করিমগঞ্জের সমষ্টিতে আছি,
আমি এটাই চাই যে আগামী যে আমাদের এই সামনে ইলেকশন আছে, যেই জিতুক আর কি, আমাদের করিমগঞ্জের ডেভেলপমেন্ট হবে। আমি দেখতে পাচ্ছি যে আসামের সব দিকে ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু স্পেশালি যে বরাকভ্যালি আমরা সাইডটা আছে ডেভেলপমেন্টটা বহুত কম। তো আমরা আশা করি যে যেই জিতবে ডেভেলপমেন্ট হবে। যেদিকে উপর দিকে মাননীয় সিএম হিমন্ত বিশ্ব শর্মা যেরকম কাজ করছেন, কিন্তু আমাদের বিগত লাস্ট 3 বছরের যেটা ইলেকশনে আমাদের প্রার্থী নেই, মানে স্টেটের প্রার্থী নেই। তো আপনারা নিশ্চয়ই প্রার্থী কি ধরনের প্রার্থী বিবেচনা করে বা চিন্তা করে ভোটটা দেবেন? আমরা এটাই দেখবো যে আমাদের হিতে যে কাজ করবে আর কি। যেমন কি আমরা দেখেছি এবারে যে প্রার্থী আছেন বিজেপির সুব্রত ভট্টাচার্য, ওনাকে ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিরতি নিয়ে নিচ্ছি, ছোট্ট বিরতি নিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন প্রথম ভোটার প্রথম সিদ্ধান্ত। এই মুহূর্তে আমাদের সঙ্গে হোজাইয়ে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ, আর বিশ্বজিতের সঙ্গে আছে বিজেপির হোজাইয়ের প্রার্থী শিলাদিত্য দেব। আমি শিলাদিত্য দেবকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। শিলাদিত্য দেব, আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। আপনার কেন্দ্রে আপনি প্রচারে আছেন, তার মধ্যে আমাদেরকে যে সময়টা দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শিলাদিত্য দেব, আমার প্রথম প্রশ্ন, প্রথমবার ভোটারদের আকৃষ্ট করতে আপনার কি কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে? আরেকবার বলবেন। প্রথমবারের যে যারা ভোটার তাদেরকে আকৃষ্ট করতে আপনার কি কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে? প্রথমবারের যারা ভোটার, হ্যাঁ, তাদের বয়স 18, 19 এবং 19, তো তারা তো একদম মোদি ফ্যান, আর আসামে বলতে গেলে মামার ফ্যান। তো এই জন্য স্পেশাল যে কিছু করতে হবে আমি ঠিক মনে করি না, কিন্তু একটা জিনিস ঠিক, তাদের একটা আস্থা আছে বিজেপি সরকারের উপরে, তাদের আস্থা আছে মোদি এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপরে, আর তারা জানে যে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই সরকার থাকলে। এই জন্য নতুন কিছু নেই, কিন্তু যে প্রকারে ডেভেলপমেন্টের কাজ চলছে সারা আসামে, বা যে ধরনের আজকে 25 তারিখে মুখ্যমন্ত্রী মহাশয় আমার হোজাই সমষ্টিতে একটা জনসভা করেছিলেন, রাজাগাঁও অঞ্চল, রাজাগাঁও ডিলিমিটেশনের পরে হোজাই সমষ্টির অন্তর্গত এসেছে, এবং সেইখানে উনি বলেছেন যে একটা কলেজ করবেন, একটা হাই সেকেন্ডারি স্কুল করবেন। সেই জন্য এটা একটা বিশাল ব্যাপার। তারপরে ওখানের কোনো রাস্তাঘাট সেরকম নেই, বা রাস্তায় হোজাইয়ের সাথে যদি কানেক্টিভিটি করতে হয় প্রায় 55 কিলোমিটার ঘুরে যেতে হয় কামপুর। এখন উনি বলেছেন যে কপিলি নদীর উপরে একটা ব্রিজ হবে, একটা ভালো রাস্তা তৈরি করবেন, যেটা নাকি এই ডিস্টেন্স থেকে কমিয়ে 25 কিলোমিটার থেকে 30 কিলোমিটারের মধ্যে এসে পড়বে। তার মানে আসা যাওয়াতে ধরেন ম্যাক্সিমাম 50 to 60 কিলোমিটার হবে। আজকের দিনে আমাদেরকে প্রায় 110 কিলোমিটার যেতে হচ্ছে। সেই জন্য এই যে কানেক্টিভিটি বা এই ধরনের যে উনি স্কুল, মানে কলেজেস, হাই সেকেন্ডারি স্কুল, কলেজেস করছেন, বা গত 2016-তে যখন আমি প্রথম জিতে আসি, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ইউনিভার্সিটি করা হবে, সেগুলো করা হয়েছে। সেই জন্য যেগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ওগুলো করা হওয়াতে মানুষের মনে একটা আস্থা আছে যে যা বলছে তা হবে। সেই জন্য আগে একটা কথা ছিল যে প্রমিসেস আর মেড টু ব্রেক, সেই কথাটা বিজেপির ক্ষেত্রে এটা হয় না। আমরা যা বলি তা করি, আর সেই আস্থাতেই আজকে নতুন যারা ভোটাররা রয়েছেন, বা যারা আমাদের নতুন ভোটার বলতে যারা কংগ্রেস থেকেও যারা এসে আমাদেরকে ভোট করছেন, বা অন্যান্য দলের থেকে এসে আমাদের ভোট করছেন, তাদের মনে এই বিশ্বাসটা আছে। শিলাদিত্য দেব, তার মানে আপনি যেটা বললেন সেটা একটা কথা বোঝা গেল যে আপনার দল এবং সরকার শিক্ষা এবং অবকাঠামোর উপরে জোর দিয়েছে, যেটা সাধারণত যে প্রথমবারের যারা ভোটার বা যে যুব প্রজন্মের ভোটার তাদেরকে আকর্ষণ করছে এই ব্যাপারটা। দেখুন, খালি শিক্ষার ব্যবস্থা নয়, আজকে শিক্ষা পাওয়ার পর চাকরি পেতে হবে। যে প্রমিস করা ছিল যে 1 লক্ষ যুবকদেরকে চাকরি দেওয়া হবে, সেটা হয়েছে। সেটা খালি 1 লক্ষ না, সেটা অনেক বেড়ে গেছে। এবার মুখ্যমন্ত্রী বলেছেন যে 2 লক্ষ ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়া হবে, সেই প্রতিশ্রুতি রাখা হবে। আপনার জাগিরোড যেটা সেমিকন্ডাক্টর হচ্ছে, সেই সেমিকন্ডাক্টর
কিছু না হলে কয়েক হাজার যুবক যুবিতারা তার এখানে চাকরি পাবেন। সেভাবে আমরাও হুজাইতে চেষ্টা করছি যে ইকোনমিক জোন করে ওখানটায় কিছু ভালো ইন্ডাস্ট্রি আনার জন্য। তো আমাদের এই অঞ্চলেও যুবকরা সংস্থাপন পাবেন, কারণ পড়াশোনা করার পর যদি সংস্থাপন না পায়, সে বিজনেসের ক্ষেত্রে হোক বা চাকরির ক্ষেত্রে হোক, যে কোনো সেক্টরে হোক, আমরা যদি সেই রাস্তাটা তৈরি করে না দেই, তাহলে সেই শিক্ষার কোনো লাভ থাকবে না। আর নট অনলি দ্যাট, আমরা এগ্রিকালচার সেক্টরে অনেক জোর দেওয়া হচ্ছে যেন কৃষকের ছেলে খালি যেন মাটি বাড়ি বিক্রি করে শহরে চলে আসে, সেটা যেন না হয়। তারা যেন নিজেদের যে, কারণ আজকে এগ্রিকালচারটা একসময় ছিল যে একটা স্যাক্রিফাইস, যে প্রফিট হচ্ছে না তারপরে এগ্রিকালচার করে চলছে, খেতি করে চলছে। কিন্তু আজকে সরকার সেই বেসিক যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা, সেটা দেওয়ার পর কৃষকরাও দেখছে যে তারা ওখান থেকে আমদানি করতে পারছেন। তাই কিভাবে কৃষকের যে উৎপাদন আরো বাড়ানো যায়, তারা আরো সবল হতে পারে, সেই দিকে চেষ্টা চলছে। এদিকে প্রত্যেকটা সেক্টরই নজর দেওয়া হচ্ছে, সেই ভেটেরিনারি হোক, এগ্রিকালচার হোক, হর্টিকালচার হোক, এনি সেক্টর। শিলাদিত্য দেব, আপনি প্রচারে দেখা যাচ্ছে, আপনার প্রচারে যথেষ্ট জনসমাগম হচ্ছে, প্রচুর লোক আপনার প্রচারে যোগ দিচ্ছে। আমার একটা প্রশ্ন, আপনি হোজাই কেন্দ্র থেকে জয়ী হওয়ার পর আপনার প্রথম কাজটা কি হবে? আমি 2016-তে যখন বিধায়ক হয়ে আসি, সেই 16 থেকে 21 অব্দি, ওই সময় আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, হেলথ মিনিস্টার ছিলেন, এডুকেশন মিনিস্টার ছিলেন, পিডব্লিউডি মিনিস্টার ছিলেন। প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আমরা কিছু না কিছু পেয়েছিলাম। এডুকেশন থেকে আমরা ইউনিভার্সিটি পেয়েছি, হেলথের থেকে আমরা 200 বেডেড হসপিটাল পেয়েছি, আমরা পিডব্লিউডি থেকে বড় বড় রাস্তা, আসামমালা, তারপরে আরো গ্রামে গঞ্জের রাস্তা সব পেয়েছি। বলা যেতে পারে যে 70% মেজর কাজ, রাস্তার কাজ আমাদের এখানে হয়ে গেছে। আমরা স্টেডিয়ামের পেভিলিয়ন হয়েছে, সেই জন্য এরকম অনেক কাজ হয়েছে। এবার আমরা মেডিকেল কলেজটা আমরা করতে যাচ্ছি, হুজাইতে মেডিকেল কলেজ, এবং যত বড় বড় যত রাস্তা আরো বাকি রয়ে গেছিল, এই কাজগুলো আমরা এবার 5 বছরের নয় 3 বছরের মধ্যে আমরা সম্পূর্ণ করার চেষ্টা করছি বা করব। আপনি একটা কথা বলে রাখি যে 2016-তে যখন বিজেপি জিতেছিল বা আমি বিধায়ক হয়েছিলাম, মানুষের আশীর্বাদে আমরা 1,05,500 ভোট পেয়েছিলাম। এবার আমরা যে দেখতে পাচ্ছি মানুষের যে ভালোবাসা এবং আশীর্বাদ, আমরা মনে হচ্ছে যে 1,50,000 ভোট পেয়ে আমরা হয়তো জয়যুক্ত হব। এবং মাইনরিটি লোকেরাও সেই বিশ্বাসটা করতে পারছে, তারাও এগিয়ে আসছে। আমার মনে হয় যে 1,50,000-এর উপর যদি আমরা 1,70,000 ভোট পাই, তো বোঝা যাবে যে 20,000 ভোট মাইনরিটির ভোট ইনক্লুড হয়েছে। এবং তারা আস্তে আস্তে বুঝতে পারছে যে মোদির যে কথা, যে সবকে সাথ সবকে বিকাশ, ওইটার সাড়া তারা আস্তে আস্তে দিচ্ছেন। আর আমি মনে করি এবার দেবেন, কারণ তারা পাচ্ছেন, তারা জানেন যে বিজেপি কোনো ধরনের ডেভেলপমেন্টের কাজ ধর্মভিত্তিতে করছেন না, সবার জন্য করছেন। আপনি কত ঘন্টা আপনি প্রচারে আছেন? আপনাকে দেখে মনে হচ্ছে যথেষ্ট সময় আপনি প্রচারের পেছনে আছেন, এবং আপনি যথেষ্ট সময় আপনার ভোটারদের মধ্যে আপনি রয়েছেন। আবার 5 বছর পরে আমরা আশা করছি আবার আপনাকে বিধানসভায় দেখব। তো কত ঘন্টা সময় দিনে আপনি দিচ্ছেন ভোটারদের পেছনে? একটা ব্যতিক্রমী ব্যাপার রয়েছে। যখন 2016-তে ইলেকশনে দাঁড়িয়েছিলাম, আমি গ্রামে গ্রামে ঘুরেছি, মানুষের কাছে গেছি। এই বছর আমি প্রার্থিত্ব পাওয়ার পর আমি আজকে প্রথম বেরিয়েছি গ্রামে গঞ্জে। তার আগে আমি বেরোতে পারিনি এই জন্যে, কারণ পুরো গ্রাম উঠে আসে, গ্রামবাসীরা উঠে আমার বাড়িতে আসছিল, এত ভিড় হচ্ছিল। পুরো গ্রামের লোক বাড়িতে তারা আমাকে আমার সাথে দেখা হয় না। যখন নমিনেশন আমরা জমা দিতে গিয়েছিলাম, আমাদের সাথে প্রায় 15,000 আমাদের সাপোর্টাররা গিয়েছিলেন। 25 তারিখে যখন মুখ্যমন্ত্রী মহাশয় রাজাগাঁও অঞ্চলে এসেছিলেন, সেটা একটা নতুন এরিয়া যেটা ডিলিমিটেশনের পরে হুজাইতে এসছে, সেই অঞ্চলে প্রায় 70,000 ভোট আছে।
হাজার হাজার লোক বেরিয়ে এসছে। সেদিন দিন খুবই খারাপ ছিল, মাঠে জল হয়ে গেছিল, হেলিকপ্টারের যে এরিয়া তৈরি করা হয়েছিল সেটাকে সরিয়ে নিয়ে আরেক জায়গায় করতে হয়েছিল। এক সময় এরকম মনে হয়েছিল যে হয়তো মিটিং ক্যান্সেল করতে হবে, তারপরেও 15 থেকে 20 হাজার লোক ওখানে হয়েছে। এটাতে একটা ভালো ইন্ডিকেটর যে মানুষ যেভাবে আমাদেরকে ভালোবাসছে, আমাদেরকে আশীর্বাদ করছেন, আমরা নিশ্চয়ই ঋণী হয়ে থাকবো। আমি তো মনে করি যে মানুষের ভালোবাসার জন্য আমি আবার 5 বছর পরে ফিরে আসছি, তো আমি ঋণী হয়ে থাকবো। আমি এই ঋণ আমি এই জন্মে তো আমি ফিরে দিতে পারবো না। যত পারবো কাজ করে মানুষের সুখ দুঃখের সাথে থেকে এবং গ্রামগঞ্জের উন্নয়ন করে মোদির যে ফিলোসফি সবকে সাথ সবকে বিকাশ এবং সবকা বিশ্বাস, এই ধর্মটা পালন করার পুরো চেষ্টা করব। ধন্যবাদ শিলাদিত্য দেব, আপনাকে অনেক শুভেচ্ছা রইল। আগামীতে আমরা আপনাকে বিধানসভায় আরও অ্যাক্টিভ ইয়েতে দেখতে পাবো, এই আশা করে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি জয়ী হয়ে বিধানসভায় যথেষ্ট প্রোঅ্যাক্টিভ রোল প্লে করবেন, এটাই আশা করছি। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। আমাদের সঙ্গে এসছেন উধারবন্দের বিজেপি মনোনীত প্রার্থী রাজদীপ গোয়ালা। রাজদীপ গোয়ালা, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আপনি এই প্রথমবার আমাদের অনুষ্ঠানে এসছেন। আপনার কাছে আমার যে প্রশ্নটা আছে সেটা হলো, আপনি আপনার যেটা অরিজিনাল বিধানসভা কেন্দ্র ছিল লক্ষ্মীপুর, সেখান থেকে আপনি উধারবন্দে এসেছেন। কি ধরনের রেসপন্স পাচ্ছেন আপনি ভোটারদের কাছ থেকে? উধারবন্দের ভোটারদের কাছে, নাগরিকদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যেভাবে ভালোবাসা, যে স্নেহ এবং যে সম্মান উধারবন্দের নাগরিকরা আমাকে দিয়েছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আপনি যে পরিবার থেকে এসেছেন সেখানে আপনার বাবা দীনেশ প্রসাদ গোয়ালা, তিনি মন্ত্রীও ছিলেন অসম সরকারের। তো আপনার কি মনে হয় যে রাজনীতিটা আপনার রক্তেই রয়েছে? দেখুন, আমি রাজনীতিতে অনেক পরে যোগদান করেছি। আমি স্টুডেন্ট পলিটিক্সে কোনোদিনই ছিলাম না। সংগঠন বলতে আমি স্পোর্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে ছোটবেলা থেকে জড়িত রয়েছি, কিন্তু পলিটিক্যালি আমি সক্রিয় হয়েছিলাম 2011 থেকে। তো এমন কোনো কথা নেই, জনগণের ভালোবাসা এবং সবার আশীর্বাদে রাজনীতিতে সুযোগ পেয়েছি এবং জনগণের জন্য কিছু যদি করতে পারি, এটা আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হবে। আপনি জয়ী হলে আপনার প্রথম ফার্স্ট প্রায়োরিটি কি হবে উধারবন্দের জন্য? কি কিছু ভেবে রেখেছেন? আপনার কোনো ব্লুপ্রিন্ট আছে যে উধারবন্দের জন্য আমি এই কাজটা শুরুতে করব, তারপরে ধীরে ধীরে একটা একটা করে করব? না, কাজ করার পরিকল্পনা অনেকটা আছে। এডুকেশন সেক্টরে বলুন, এক্সিস্টিং যে আমাদের এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে ওটাকে কিভাবে আপগ্রেড করা, যে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোকে আরো কিভাবে আপগ্রেড করা যায়, স্বাস্থ্য পরিষেবাকে কিভাবে উন্নত করা যায়, এবং বিশেষ করে উধারবন্দে ফ্লাড এবং ইরোশনের একটি বড় সমস্যা রয়েছে। বিশেষ করে শিলচর শহর থেকে যে অঞ্চলগুলো অন্তর্ভুক্ত হয়েছে পোস্ট ডিলিমিটেশন, সুনাই থেকে যেগুলো অঞ্চল অন্তর্ভুক্ত হয়েছে, এবং এখানে বরাক নদী এবং মধুরা নদীর পারে অনেকটা সয়েল ইরোশন সাইটস গুলো আছে। আর বিশেষ করে ফ্লাডের সমস্যা আছে, জল নিষ্কাশনের সমস্যাগুলো আছে। এটাকে কিভাবে সমাধান করা যায়, তার জন্য একটা লং টার্ম ভিশন নিয়ে আমরা কাজ করব আমি মনে করি। আপনি যথেষ্ট হোমওয়ার্ক করেছেন আপনার নতুন কনস্টিটিউয়েন্সি নিয়ে, বোঝা যাচ্ছে, কারণ আপনি যেভাবে জিনিসগুলো তুলে ধরেছেন বোঝা যাচ্ছে যে যথেষ্ট হোমওয়ার্ক করে এসেছেন আপনি। আমার একটা প্রশ্ন রাজদীপ গোয়ালা আপনার কাছে, যে নতুন প্রজন্মের অনেক ভোটার এবারে ভোট দেবে, তাদেরকে নিয়ে আপনার কি কোনো পরিকল্পনা রয়েছে? এটা মানে ভবিষ্যতের আমরা দেখছি কি একটা বড় বিজনেস বা ইন্ডাস্ট্রিয়াল হাব হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। ভারতমালার মতো একটি বড় প্রজেক্ট উধারবন্দ হয়ে যাচ্ছে জিরিবাম।
এবং মহাসড়কের যে রাস্তা, এই রাস্তাটিও 0 পয়েন্টটা আমাদের উধারবন্দেই পড়েছে। এবং এই কানেক্টিভিটির জন্য এই অঞ্চলে অনেক ইন্ডাস্ট্রি, অনেক বিজনেস গ্রো করার অনেক স্কোপ রয়েছে। ইকোনমিক্যালি এই অঞ্চলে আমরা যেটা আত্মনির্ভর অভিযানের কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলে থাকেন, এটা আমরা কিভাবে এই অঞ্চলে ইমপ্লিমেন্ট করতে পারি। তার সাথে আগামী দিনে ডলুর এয়ারপোর্ট আসবে, ডলুতে এয়ারপোর্ট হবে, এবং এয়ারপোর্টটা যদিও বড়খলাতে, কিন্তু ইট উইল বি আ বর্ডারিং উধারবন। তো এখানে হসপিটালিটি সেক্টর বলুন, ট্রেডিং সেক্টরে, ওয়্যার হাউসিং এ অনেক বিজনেসের স্কোপ আছে। এবং এটাতে এই প্রাইভেট ইনভেস্টমেন্ট যদি আমরা আনতে পারি এই সুযোগটা নিয়ে, তো আমি মনে করি অনেক এমপ্লয়মেন্ট জেনারেট করার স্কোপ। যেটা যুবকদের যে একটা হতাশা রয়েছে চাকরি নিয়ে, সেটাকে অনেক টুকু প্রশমন করবে বলে মনে হচ্ছে। আপনার যে পরিকল্পনা সেটা যদি বাস্তবায়িত হয়, তাহলে হয়তো চাকরি নিয়ে যুবকদের বেশ কিছু হতাশা রয়েছে। অনেকেই চাকরি পায় না বা অনেককে বাইরেও যেতে হচ্ছে, বিশেষ করে প্রাইভেট সেক্টরের কথা আমি বলছি। তো আমার শেষ প্রশ্ন আপনাকে, আপনি কত ভোটে জয়ী হবেন বলে আশা করছেন? এই এক্সাক্ট ফিগার তো আমি বলতে না, পারবো এক্সাক্ট না, এটা অ্যাপ্রক্সিমেট ফিগার বলুন। না, ফিগার আমি দিতে পারবো না। আমি যেভাবে উধারবন্দের যে সংগঠন, বিশেষ করে আমাদের বুথ স্তরের কার্যকর্তা, মন্ডল স্তরের কার্যকর্তারা, আমাদের মোর্চার যে কার্যকর্তারা যেভাবে পরিশ্রম করছেন এবং আমাদের দলীয় প্রচার চালিয়ে যাচ্ছেন, মানে যদিও আমি প্রার্থী, কিন্তু আমার থেকে বেশি কার্যকর্তারা পরিশ্রম করছেন, এবং ওনার পরিশ্রমের ফলে উধারবন্দে আমার যেটা ধারণা কি আমরা বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টিকে বিজয়ী করতে পারব। আগামীতে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, সেটা নিয়ে একটা প্রস্তুতি চলছে নিশ্চয়ই। আমাদের মুখ্যমন্ত্রীর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজির আসার কথা আছে, ওটা নিয়ে আমরা প্রস্তুতি করছি এবং আশা করছি এই উনার যে সভা হবে বা যাত্রা হবে এটা সফল হবে। মানুষ অনেক উৎসাহিত আছে উনাকে দেখার জন্য, উনাকে শোনার জন্য, এবং উনার ফ্যান ফলোইং তো আমরা সবাই জানি মামা কত পপুলার আছেন সবার মধ্যে। তো সবাই উৎসাহিত, সবাই অপেক্ষায় আছে কবে উনি আসবেন। ধন্যবাদ রাজদীপ গোয়ালা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আগামীতে আপনি জয়ী হয়ে বিধানসভায় আসবেন এটাই কামনা করছি। ধন্যবাদ, যথেষ্ট ধন্যবাদ। সময় হয়েছে একটা বিরতির পরে আমরা আবার ফিরে আসব আমাদের অনুষ্ঠানে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন প্রথম ভোটার প্রথম সিদ্ধান্ত। আমি এবার চলে যাব নব ঠাকুরের কাছে। নবদা, আমার একটা প্রশ্ন আছে আপনাকে। আপনার কাছে সবচেয়ে বড় ইস্যুটা কি, চাকরি, শিক্ষা না অন্য কিছু, প্রথম ভোটারদের জন্য বিশেষ করে? যতগুলো আমি শুনছি উনি তো আইডেন্টিটি বলছে, পরিচয় এটা জরুরি। এই কারণে তখন আপনার চাকরিও ছিলেন, আপনার সব কিছু ছিলেন, কিন্তু আপনার যদি আইডেন্টিটি না থাকে, আপনার যদি অস্তিত্ব না থাকে একটা গ্রামে, একটা ডিস্ট্রিক্টে, একটা রাজ্যে, তখনও সমস্যা হবে না। আর বিজেপি সরকারের যে স্থিতি, যেটা হলো কি অসমিয়া, বেঙ্গলি, যেগুলো জনগোষ্ঠীর লোক, সবাইকে সম্মানিত অবস্থায় এখানে থাকতে হয়। তো সেটা তাই ইম্পর্টেন্ট ইস্যু। আর যখন ইয়ং ছেলে 18 ইয়ার্স, তারপরে ওনাকে জবের কথা ভাবতে হয়, সিকিউরিটি, জব সিকিউরিটি, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, তারপরে ওনার কি পারিবারিক জীবন, তাই আইডেন্টিটি বোধ হয় জরুরি আসামের জন্য। ভারতবর্ষে অন্য জায়গায় অন্য সমস্যা হতে পারে। আইডেন্টিটি মানে আপনি নিজের জায়গায় সসম্মানে আপনি এখানে বাঁচতে চায়, আপনি থাকতে চায়, আপনার ফ্যামিলি, আপনার পরিচয় স্বজন, তার সঙ্গে সঙ্গে আপনি একটু ভালো শিক্ষা নিয়ে আপনি চাকরি করে, আপনি জব করে, আপনি কিছু ব্যবসা করেন, তো সেখান থেকে নিরাপত্তা, যে সোশ্যাল সিকিউরিটি, সেটা জরুরি। যেটা বাংলাদেশের সিচুয়েশন নিচ্ছে, নেপালের সিচুয়েশন নিয়ে বা মিয়ানমারের সিচুয়েশন, হয়তো আমার যে নতুন জেনারেশন শিক্ষা নিয়েছে, আপনার সব কিছু আছে, কিন্তু যদি সিচুয়েশন খারাপ হয়ে যায়, দেশটা যদি এত অস্থির হয়ে যায়, আপনার তো কিছু করতে পারবো না। তো আমার মনে হয় উনি সেটা আইডেন্টিটি নিয়ে সেটা কোয়েশ্চেনটা মানে উনি মনে রাখছেন। তো আপনি নিজের জায়গায় এটা নিয়ে এটা কন্ট্রোল ওয়েট আপনি যদি থাকতে পারে, আপনার সেফটি সিকিউরিটি যদি নিশ্চিত হয়ে যায়, আর আপনি যে সিদ্ধান্ত নেবেন আপনার নিজের ভাষিক বা ধর্মীয় বা অন্যান্য কালচারাল আইডেন্টিটি, সেটা যেটা আপনি করতে পারে, আপনি যদি না করে ঠিক আছে, কিন্তু আপনি করতে পারে, আপনার করার সুবিধা থাকবে, এই নিয়ে বোধ হয় আমার নতুন প্রজন্ম একটু চিন্তা করছে। এটা ভালো, উনি নিজের দেশে থাকতে হয়, আর উনার দেশকে সমৃদ্ধ করার জন্য আপনাকে তো নিজের আইডেন্টিটি রাখতে হয়।
তারপরে ডেফিনেটলি ফাইন্যান্সিয়াল কথাটা আসবে। আর এখন আগের আমার সময় যে চাকরি, আমার সময় যে ফাইন্যান্সিয়াল ইস্যুটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন ক্রাউড ফান্ডিং হয়েছে, এখন ফাইন্যান্সিয়াল ম্যাটার অনেক আলাদা হয়ে গেছে। এখন আপনার সামনে সমগ্র পৃথিবী আপনার সঙ্গে উন্মুক্ত হয়েছে আপনি ব্যবসা করার জন্য। আগে একটু সমস্যা ছিল। তো তাই নতুন প্রজন্মের যে নতুন ভোটদাতা, আসামের লোক, ভারতের যে নতুন প্রজন্ম, উনি নিজের দেখে থাকতে চায় আর সঙ্গে সঙ্গে উনি নিজে সমৃদ্ধ হতে চায়। পৃথিবী তার জন্য উন্মুক্ত হয়েছে। পৃথিবীকে জয় করতে হয়, কিন্তু নিজেকে নিজের দেশে, নিজের জাতিতে, নিজের গ্রামে ওনাকে একটু শক্ত হতে হবে। রুটটা ঠিক করে বাইরে যেতে হলে আমার মনে হয় এটা ভালো হয়। শুধু আপনি দেশকে ভালো না পেয়ে এখানে কিছু হবে না, আমি সবাই বাইরে যাই, আমেরিকা ইউরোপে যাই, সেই মানসিকতা বড় একটু কমে গেছে। সেটা আমার জন্য একটা মানে প্রশস্তি, একটু সান্ত্বনার বিষয়। ধন্যবাদ আপনাকে। রাজীব, আমার একটা প্রশ্ন ছিল আপনাকে, আপনার কি মনে হয় যে প্রথম ভোটাররা সোশ্যাল মিডিয়া দেখে প্রভাবিত হয়? না, অবশ্যই সোশ্যাল মিডিয়ার প্রভাব তো আছে নতুন ভোটারদের কাছে। আজকাল পুরাটাই ডিজিটাল যুগ। প্রত্যেকটা মুহূর্তের খবর একদম নিমিষের মধ্যে, আগে তো আমরা নিউজ পেপারের মাধ্যমে জানতে পেতাম বা নিউজ চ্যানেল দেখে আমরা সময় সময় আমরা খবরগুলো আপডেট হতাম, কিন্তু এই মুহূর্তে ঘটা খবরগুলো মানে নিমিষের মধ্যে এগুলি ভাইরাল হয়ে যাচ্ছে। আর ভিউয়ার্স অনেক বেশি, আপনারা দেখতে পারবেন ইনস্টাগ্রাম বা ফেসবুকের মাধ্যমে মানুষরা প্রচুর অংশগ্রহণ করে যে কোনো ইস্যুতেই। তবে অবশ্যই নবদা বলার মধ্যে যে আজকের দিনে আইডেন্টিটি খুবই ইম্পর্ট্যান্ট। একজন ভালো মানুষ হতে পারলেই দেশ গড়তে পারবে, রাজ্য গড়তে পারবে, রাজ্যর উন্নতি হবে। আর সেই ক্ষেত্রে নতুন ভোটারদের আমি একটাই আমার মানে অনুগ্রহ করে আমি একটাই রিকোয়েস্ট করব, যারা 18 ইয়ার্স বা 18+ যারা রয়েছেন, তারা প্রথমে তো রাজ্যের মঙ্গলের কথা চিন্তা করে এইবার যেন ভোট দান করে, আর যেটা সবাই হিতে হয় সেই কথাটা অবশ্যই চিন্তা করতে লাগবে। নবদা, আমার একটা প্রশ্ন আছে আপনাকে। আপনার কি মনে হয় যে এই ফার্স্ট টাইম যারা ভোটার তারা গেম চেঞ্জার হতে পারে? গেম চেঞ্জার না হলেও উনি প্রভাবিত করবেন, রেজাল্ট প্রভাবিত করবেন। আর এখন তো অ্যাপিল করছে কি সবাই ভোট দেন, 100% ভোট দিন, অনেক সংগঠন। সেটা আমারও একটা অ্যাপিল, আমার সবাইয়ের অ্যাপিল, আপনি ভোটটা দিন, আপনি ভোটটা মানে নষ্ট করবেন না। সেটা আপনার দায়িত্ব, সেটা আপনার কর্তব্য, সেটা আপনার একটা দেশের প্রতি আপনার একটা দায়িত্ব থাকবেই। ভোট দিন আর আপনি নিজেকে নিজে একটা দায়িত্বশীল নাগরিক বলে পরিচয় করে দিন। আপনি গেম চেঞ্জার না হলেও আপনার ভোটটা কাজে লাগবে, আর আপনি একটা গর্ব ভোট করবেন যে আমার ভোট নিয়ে এই দেশটা চলছে, এই দেশের প্রশাসন চলছে। তো আমি সবাইকে সেটা অনুরোধ করছি, আগ্রহ করছি কি সবাই ভোট দিতে যান। ভোট অত্যন্ত জরুরি, ভোট আপনি মিস করবেন না, যে কোনো কারণে ভোট মিস করবেন না। রাজীব ধর, যুব ভোট কোন দিকে ঝুঁকছে, ট্রেন্ডটা কি? ট্রেন্ডটা একদম সোজাসুজি ভাষায় বলতে গেলে যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যেভাবে যুবকদের জন্য কাজ করছে, স্পেশালি আপনি দেখেছেন বিগত 5 বছর ধরে উনার লিডারশিপে উনি প্রতিশ্রুতি দিয়েছেন 1 লক্ষ চাকরি দেবে বলে। আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় হিসাবে আমরা দেখতে পেলাম 1 লক্ষ নয়, 1,65,000 প্রায় চাকরি উনি দিয়েছেন। এইবারও উনি প্রত্যেকটা র্যালিতে উনি প্রমিস করছেন যুবকদেরকে যে এবার সরকারি চাকরি বেরিয়ে 1 লক্ষ জায়গায় 2 লক্ষ করা হবে। তো সেটাও অবশ্যই বাড়বে। তাছাড়া অ্যাডভান্টেজ 2 আপনারা যদি দেখতে পারেন বিভিন্ন জায়গার থেকে মানুষ এসে আসামে ইনভেস্ট করার মতন একটা পরিস্থিতি আসামে চলে আসছে বিগত 5 বছর ধরে। তাছাড়া এই জাতিটাকে উন্নয়ন করার জন্য বিহুকে রাষ্ট্রীয় পর্যায়ে অবধি নিয়ে যাওয়া, বিভিন্ন জায়গার কানেক্টিভিটি বানিয়ে গুয়াহাটির মধ্যে গুয়াহাটিকে লিঙ্ক রোড হিসাবে ঘোষিত করা। প্রত্যেকটা জায়গা আগে আমরা যে জায়গায় ইতিমধ্যে শিলাদা বললেন যে যে জায়গায় 1 ঘন্টা 10 মিনিট বা 15 মিনিট লাগতো, সেই জার্নিটা 25 মিনিট। এরকম অনেকটা সদিয়া ধুবড়ি, যেটা ধুবড়ির থেকে আরম্ভ করে একদম প্রত্যেকটা জায়গাতে যেই আমাদের যাতায়াতের সমস্যা ছিল ওই কানেক্টিভিটিটা যুক্ত করেছে খুব সুন্দরভাবে মুখ্যমন্ত্রী মহোদয়। তাছাড়া আপনারা দেখেন হিংস্রময় আগে যেগুলি সমস্যা ছিল, বোম ব্লাস্ট হতো, কিডন্যাপিং হতো, সেই সমস্যাগুলো আসাম থেকে পুরো এখন শেষ হয়ে গেছে। আমরা বিগত 5 বছর ধরে এরকম কোনো ধরনের ঘটনা শুনতে পারিনি বা আমাদের কানে আসেনি। তাছাড়াও আজকে বিভিন্ন ইউথদের জন্য, ইউথরা কালচারাল বা স্পোর্টসের সাথে যুক্ত থাকে। মুখ্যমন্ত্রী মহোদয় খেল মহারণ
যেটা করেছে ভারতবর্ষের মধ্যে একটা এটা প্রশংসনীয় কার্য। এই বছরও খেল মহারণে প্রায় 40 থেকে 50 লক্ষ ছাত্রছাত্রীরা বা যারা স্পোর্টস পার্সন তারা যোগদান করেছেন। তাছাড়াও বিভিন্ন আচরণ রয়েছে, মহিলাদের জন্য রয়েছে, পুরুষদের জন্য রয়েছে। তো আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কথা হলো মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা, এটা অসাধারণ ইউথদের মধ্যে। আপনি দেখতে পাবেন মুখ্যমন্ত্রীর ইয়াটা যে র্যালিতেই যাচ্ছে ইউথরা, বিশেষ করে 18 থেকে 30 বছরের মধ্যে যারা ইউথ আছে তারা সামনের থেকে মামা 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 করে চিৎকার করছেন, একদম সোজাসুজিভাবে মুখ্যমন্ত্রীকে ইউথরা পেয়ে যাচ্ছেন কাছে। সেজন্য তাদের যেটা মনের কথা আছে সেটা জানাচ্ছেন। কয়দিন আগে একটা র্যালি দেখিয়েছিল মুখ্যমন্ত্রীকে, একজন ইউথ বলছে মামা কমান্ডোর পোস্টও বড়াই দিও, কেউ বলছে পুলিশের পোস্টও বড়াই দিও। সেভাবে আবদার একটা মুখ্যমন্ত্রীর কাছে, ইউথদের কাছে আবদার। তো উনি সবাই সত্যিকারের উনি মামা রূপে যেটা মানে পরিচয় পেয়েছে ওই কাজগুলো করারও চেষ্টা করছে। তো ভারতীয় জনতা পার্টির দিকে এবার ইউথের ভোট যাবে। ধন্যবাদ রাজীব। আমাদের সঙ্গে রয়েছেন হাইলাকান্দিতে আমাদের প্রতিনিধি নীলোৎপল। আমরা নীলোৎপলের কাছে চলে যাচ্ছি। নীলোৎপল, প্রথম ভোটার প্রথম সিদ্ধান্ত, এই যে ব্যাপারটা, এতে তোমার কি মনে হয় হাইলাকান্দিতে কতদূর প্রভাব ফেলতে পারে প্রথম ভোটারের সিদ্ধান্ত? যারা নতুন ভোটার রয়েছেন তাদের কাছে একটা ক্লিয়ার মাইন্ডসেট আছে। তারা সব সময় প্রার্থী চাইছেন যে একজন স্বচ্ছ প্রার্থী হোক, শিক্ষিত প্রার্থী হোক, একথা বলেছেন। আজকে সকালে যখন আমরা তাদের কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা বারবার এক কথাই বলছিলেন যে আমরা শিক্ষিত প্রার্থী যারা আমাদেরকে রিপ্রেজেন্ট করতে পারে বিধানসভায়, এরকম প্রার্থী আমরা খুঁজতে যাচ্ছি। এবং তারা একথা বলেছিলেন যে দীর্ঘদিন থেকে আমরা এক্সাইটেড ছিলাম যে আমরা ভোটদান করব। আমরা আগে পরিবারের লোকদের দেখেছি যে ওরা ভোটদান করছেন, ভোট কেন্দ্রে যাচ্ছেন, লাইনে দাঁড়িয়েছেন এবং ভোট প্রদান করার পর হাতে সিম্বল দেখাচ্ছেন যে আমি ভোট প্রদান করেছি, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে সামিল হয়েছি। তো নতুন ভোটাররা ক্ষমা করবেন, নতুন ভোটাররা দেখা গেছে যে এই বলতে গেলে 9 এপ্রিলের যে গণতন্ত্রের সবচেয়ে বড় দিন, সেদিনের জন্য অপেক্ষায় আছেন এবং ভোটদান করার জন্য তারা এক প্রকার মুখিয়ে আছেন। তাদের সিদ্ধান্ত একটা বড় প্রভাব ফেলবে হাইলাকান্দিতে। হাইলাকান্দিতে দুটো সমষ্টি আছে, হাইলাকান্দি এবং আলগাপুর কাটলিচড়া। এবং আমরা যে ডেটা পেয়েছি যে প্রায় 5000 নতুন ভোটারের নাম সংযোগভুক্ত হয়েছে। যারা ফার্স্ট টাইম ভোটার তাদের সংখ্যাও একটি রয়েছে। তো বলতে হবে যে ফার্স্ট টাইম ভোটাররা অনেক এক্সাইটেড, তারা প্রথমবার ভোট দেবেন এবং লাইনে দাঁড়িয়ে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে সামিল হবেন। এবং তারা একজন এরকম প্রার্থী চাইছেন যে শিক্ষিত প্রার্থী হোক, যে বিধানসভায় গিয়ে রিপ্রেজেন্ট করতে পারে হাইলাকান্দিকে বা হাইলাকান্দির বিভিন্ন সমস্যাকে। বরাকের প্রথম ভোটাররা কি ভাবছে? তুমি তো কথা বলেছো অনেকের সঙ্গে, তারা কি ভাবছে? তারা নতুন ভোটারদের একটা কথা আছে যে মূলত এবার বরাকের প্রায় প্রত্যেকটি সিটে আমরা দেখব যে সরাসরি ভোট যুদ্ধ হবে। কংগ্রেস, বিজেপি বা কংগ্রেস, অসম গণ পরিষদের প্রার্থী। তো এখানে তাদের কথা হচ্ছে যে বিজেপি প্রার্থীটাকে তারা অনেক, বিজেপি দলটাকে তারা অনেক অর্গানাইজড পার্টি হিসাবে দেখছেন, যাদের রুট লেভেলে সংযোগ আছে। এবং অন্যান্য যেগুলো রাজনৈতিক দল আছে কংগ্রেসকে ইনক্লুড করে, তাদের রুট লেভেলে সেরকমের প্রভাব বরাক উপত্যকায় নাই বলে তারা দাবি করছেন। তারা দেখছেন যে গত কয়েকদিন থেকে তাদের কাছে একটা হিরোইক সিম্বল আছেন মামা, অর্থাৎ মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। সেই হিরোইক সিম্বল যাকে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে তারা দেখেন, তারা হিরো হিসাবে দেখেন এবং তারা সময় সময় মামাকে নানান ধরনের দাবি উত্থাপন করে আসছেন। যখন শেষবারের জন্য মুখ্যমন্ত্রী হাইলাকান্দিতে এসেছিলেন তখনও দেখা গেছে যে ইয়াং ব্রিগেডের অনেকেই সাক্ষাৎ করে হাইলাকান্দির মৌলিক সমস্যাগুলো সমাধানের দাবি উত্থাপন করেছেন। কেউ বলেছেন যে আমাদেরকে বুলেট প্রদান করতে হবে মামা এবার। তো তারা একদিকে দেখছেন যে বিজেপি দলে যে নেতৃত্ব দিচ্ছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, ওনার মধ্যে একজন তারা একজন নায়ক বা একজন হিরোর মতন একজন ব্যক্তিত্ব দেখছেন। আর অন্যদিকে কংগ্রেসের মধ্যে তারা সেরকম ব্যক্তিত্ব খুঁজে পাচ্ছেন না। তারা অর্গানাইজড পার্টি নয় কংগ্রেস, এরকম তারা দাবি করছেন। অনেক ম্যাচিউর দেখা যাচ্ছে হাইলাকান্দির প্রথম ভোটাররা, যারা প্রথমবারের জন্য ভোটদান দেবেন, তারা স্পষ্ট তার মত আছে। তারা এখন থেকেই রাজনীতির
অনেক ভিতরের কথা তারা বুঝতে পারছেন এবং তারা এটা বলছেন যে আমরা ভোট দেব, ক্লিয়ার মাইন্ডসেটে দেব এবং ডেভেলপমেন্ট যেখানে হচ্ছে, যে দল ডেভেলপমেন্ট করছে সেই দলকে আমরা বেছে নেব। মানুষদা, নীলোৎপল, আমার একটা প্রশ্ন আছে তোমাকে, যে এই যে প্রথম ভোটার বা নতুন ভোটার, তারা কি সেই ভোটের সমীকরণটাকে বদলে দিতে পারবে বড়াবে? এটা বলা একটু কষ্ট, কারণ এই সংখ্যাটা এমন একটা বেশি নয় যে পুরো ডাইরেক্টলি প্রভাব ফেলে দিতে পারে, কিন্তু তারা একটা দিক নির্ণয় করতে পারে, একটা তারা সিস্টেম তৈরি করে নিতে পারে যে তারা প্রথম ভোটাররা যাদেরকে ভোট দিচ্ছে, হয়তোবা যারা জয়ী হওয়ার সম্ভাবনা আছে সেরকমের প্রার্থীদেরই তারা দেখা যাচ্ছে যে নতুন ভোটার একজন আছেন, আইপিএল খেলা দেখতে যাচ্ছিল বলছিলে। হ্যাঁ, আমরা আইপিএল খেলা দেখতে গুয়াহাটি যাচ্ছি। তো প্রথমবার ভোট দেবেন? হ্যাঁ, প্রথমবার ভোট দেব। তো আইপিএল খেলা দেখে এসে ভোটদানের নামে যাবেন? আইপিএল খেলা দেখে পরের দিন এসে পড়বো। প্রথমবার ভোট দিতে চলেছি, আমরা অত্যন্ত উৎসাহিত এবং আনন্দিত। আমরা গণতন্ত্রের সবচেয়ে বড় যেটা আমাদের উৎসব রয়েছে সেটার মধ্যে আমরা ভোটদান করতে চলেছি। কিন্তু তোমরা পার্টি দেখো না প্রার্থী দেখো? আমরা তো দুটোটাই দেখি, কিন্তু এবার স্পেশালি আমরা প্রার্থী দেখছি, কারণ আমরা আমাদের যুব নেতা, আমাদের অত্যন্ত প্রিয় ডক্টর মিলন দাসকে আমরা পেয়েছি আমরা আমাদের প্রার্থী হিসেবে, যাকে আমরা পুরো একদম আশাবাদী যে ডক্টর মিলন দাস বিপুল ভোটে হাইলাকান্দি থেকে জয়যুক্ত হবেন। কংগ্রেসের যিনি প্রার্থী আছেন উনিও রিলেটিভলি ইয়াং, উনাকে কিরকম ভাবে দেখেন? আমরা তো এবার 40 এজ কে আমরা ইয়াং বলতে পারি না। আমরা তো যতটুকু জানি 14 নিচে যারা ইয়াং, আর উনি তো 40 অনেকই উপরে আছেন, তো ওনাকে আমরা কিরকম ইয়ং বলতে পারি। এবং আমরা রাহুল গান্ধীকেও বলা হয় 55 এর উপরে। উনি তো আর রাহুল গান্ধীকে কি বলবো, কিন্তু ডক্টর মিলন দাসের সামনে উনি পারবেন না। রাহুল গান্ধী আর কোথায় আর। তোমরা ইয়াং ভোটাররা কি চাও, কি পরিবর্তন হাইলাকান্দি? আমার দেখা মতে হাইলাকান্দি আমাদের আসামের মধ্যে অনেক পিছুয়ে রয়েছে। আসামের অন্যান্য ডিস্ট্রিক্টগুলো, জেলাগুলো আমাদের থেকে অনেক এগিয়ে রয়েছে। তার কারণ কি হতে পারে? রাজ্য সরকারের সাথে আমাদের লোকাল সরকার যেটা আমাদের, সেটা মিলিয়ে চলতে পারছে না। তার ফলস্বরূপ আমাদের হাইলাকান্দিটা ডেভেলপ হচ্ছে না। তাই আমরা চাইছি আমাদের হাইলাকান্দিতে একজন এডুকেটেড, একজন ইয়াং, একজন ভালো নেতা হবে, যে ভিশনারি লিডার, যে হাইলাকান্দিকে ডেভেলপ করতে পারবে। আর তেমন একজনই নেতা মাননীয় আমাদের অত্যন্ত প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডক্টর মিলন দাসকে পাঠিয়েছেন, যাতে আমরা হাইলাকান্দিকে অনেকই ডেভেলপ করে তুলতে পারি এবং হাইলাকান্দিকে আসামের একটা উচ্চ স্থানে নিয়ে যেতে পারে। তোমার প্রিয় নেতা হেমন্ত বিশ্ব শর্মা এবং মিলন দাস, আর আইপিএল এর সবচেয়ে প্রিয় দল সিএসকে। তার জন্য সিএসকে খেলা দেখাতেই চলছে। তোমার সঙ্গে আরো কেউ আছেন এসে গেছেন? আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদেরকে একটু দেখিয়ে দাও প্রথমবারের ভোটার কারা। আমরা আমরা হাইলাকান্দি রেল স্টেশনে আছি এবং এখানে অনেক ছাত্ররা আছেন যারা আইপিএল এর খেলা দেখতে যাচ্ছেন এবং তারা প্রথমবারের জন্য ভোটার। এবং আমরা যদি তাদেরও সাক্ষাৎকার নিতে পারি, তারা কি ভাবে। কোনজন? সবাই। আচ্ছা, আপনারা প্রথমবারের ভোটার বলছিলেন, তো আপনারা প্রার্থী দেখেন না পার্টি দেখে ভোটদান করেন? প্রথমবারের ভোটার, ভোট কিরকম এক্সাইটেড? হ্যাঁ, আমি এখনো মাইনর। এখানে কে আছেন ভোটার? প্রিয়ম দা তো বললো। তো এখানে দেখা গেছে যে অনেকেই আইপিএল এর ম্যাচ দেখতে এখান থেকে গুয়াহাটি যাবেন। তাদের প্রিয় নেতা তারা বলছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, এবং অনেকেই বলছেন যে তাদের প্রিয় দল হচ্ছে সিএসকে অর্থাৎ চেন্নাই সুপার কিংস। আরও দেখা গেছে তাদের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে, প্রথমত আইপিএল খেলা দেখবেন, আসামে আইপিএল খেলা হচ্ছে, এটাই বড় কথা। এবং এর সঙ্গে দেখা গেছে যে তারা ভোটদানের জন্যও এক্সাইটেড হয়ে আছেন। মানুষ দা, ধন্যবাদ নীলোৎপল তোমাকে। প্রথম ভোটার একজনের সঙ্গে আমরা জানতে পারলাম তার মনের কথা। আমি ফিরে আসছি স্টুডিওতে, কারণ আমার সময় খুব কম, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। শেষ করার আগে আমি আমাদের যে দুজন অতিথি রয়েছেন স্টুডিওতে, তাদের দুজনকে আমার একটা প্রশ্ন, যে আমরা দেখলাম যে খুব ক্লিয়ার মাইন্ডসেট নিয়ে এবারের যে প্রথম ভোটাররা তারা ভোট দিতে যাচ্ছে, যে এটা একটা খুব ভালো সংকেত দিচ্ছে যে তারা কনফিউজ না, তারা কি চায়, তাদের কি প্রয়োজন, সেই ব্যাপার নিয়ে কিন্তু তারা একদম ক্লিয়ার, তাদের মনটা তারা স্পেসিফিক। তারা কি বলবেন আপনি? আমি বলি সেটা এই বর্তমান গভর্নমেন্টের যেটা দাবি করতে পারে, কারণ মানে 90s সময় আপনি সেপারেটিস্ট একটা মাইন্ডসেট ছিল যে আমি ইলেকশনে পার্টিসিপেট করবো না করবো, সিচুয়েশন কটা এই গুয়াহাটিতে কটা পরিস্থিতি আমি ফেস করেছি যখন রিপোর্টিং করার সময়। সো সেগুলো এখন তো অতীত হয়ে গেছে। তো এখন তো আর এরকম সেপারেটিস্ট মাইন্ডসেট কেন নয়, আমি সবাই ভারতের জন্য কাজ করছি, সে একটা ডাঙর ব্যাপার। আসামে যে আইপিএল খেলা হচ্ছে, দেশ বিদেশের লোক আসছে, মিউজিক ফেস্টিভ্যাল, তো সে একটা পজিটিভ
মানে ওই লোক দেখা গেছে আগের সেই পরিবেশ থেকে বেরিয়ে খুব বেরিয়েছে। খোলা মনে ওরা এখন আর আসামের লোক এসে বলতে লাগেন আমি ভারতীয়, ভারতে আমাকে ভালো করে দেখছে না, যে এখন অতীত। এখন আমি সবাই ভারতীয়, সবাই দেশে কাজ করছি, আসামের জন্য কাজ করছি, সেই একটা পজিটিভ মাইন্ডসেট, একটা ব্রড মাইন্ডসেট নিয়ে কাজ করছে, সেটা আমার জন্য অত্যন্ত প্রশংসনীয়। ধন্যবাদ নবদা আপনাকে। রাজীব, খুব অল্প সময়ের মধ্যে কি বলবে তুমি? না, অবশ্যই আমরা 2014 সনেও দেখেছি যখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন, জনপ্রিয়তা এত ঢেউ ছিল যে 18 থেকে 30 বছরের যুবক যুবতীরা অনেক অংশগ্রহণ করেছিল আর বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টির সরকার নিয়ে আসছিল। সেরকমই পপুলার লিডার আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমি সেই রূপটাই দেখছি যে এবার যত ইউথরা, নতুন ভোটার হোক বা 18 থেকে 30 বছরের মধ্যে যারা রয়েছেন, তারা অবশ্যই ভারতীয় জনতা পার্টির সাথে থাকবে। আর ভারতীয় জনতা পার্টির সাথে থাকলে আসাম রাজ্যের আজকে যেরকম আসামের মধ্যে গুয়াহাটিতে এসে মানুষে আইপিএল দেখার সুযোগ পাচ্ছে, আরও হয়তো ভবিষ্যৎ দিনে অনেক বড় বড় কাজ করতে উনি সক্ষম হবেন, সবাই আশীর্বাদ পেলে। ধন্যবাদ রাজীব। 9 এপ্রিল অসমে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভোট, সেই ভোটটা আপনারা নিশ্চয়ই দেবেন। প্রথমবার যারা ভোট দেবে তাদেরকেও অনুরোধ করছি তোমরা গিয়ে তোমাদের যে গণতান্ত্রিক যে অধিকারটা সেটা প্রয়োগ করবে। আমার অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে আমার অনুষ্ঠানে থাকার জন্য। প্রত্যেক অতিথিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সামনের সপ্তাহে আবার একই দিন একই বারে আমরা আবার নিয়ে আসবো আরেকটা নতুন অনুষ্ঠান। ধন্যবাদ।